এই পাগল, এভাবে কেউ কাঁদে? লক্ষ্মী ভাই আমার। তরু মুয়াজের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। মুয়াজ বলল, এভাবে না কাঁদলে কিভাবে কাঁদে আপুই? তুমি খুব পচা। তরু হেসে উঠল। ইশারায় আনহাকেও কাছে ডাকলো। ভাই বোনের কথাবার্তা শেষে আসমা ইফতেখার তরুর কাছে এগিয়ে এলেন। তরুমা, কেমন আছেন চাচি? তরুর মুখে চাচি ডাক শুনে আহত হলেন আসমা। দীর্ঘশ্বাস ছাড়লেন। সায়ান ফিরলে হয়তো তরুর মন গলবে সেই ভেবে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন আসমা। ভালো আছি, চল ভেতরে চল, অনেক জার্নি করে এসেছিস। সবাই তরুকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। তরু ফ্রেশ হওয়ার পরপরই মুয়াজ ও আনহা গিয়ে তার সাথে গল্প জুড়ে বসলো। নিউ ইয়র্কের গল্প, অফিসের গল্প, আরো নানান কথা। রাত 9টার দিকে আচমকা সবাই চমকে উঠল। বাড়ির গেটের সামনে শব্দ। একটার পর একটা গাড়ি এসে দাঁড়ালো। 3টে গাড়ি। মুয়াজ তখন উঠোনে বসে, আনহা আর তরু গল্প করছিল। হঠাৎ সবার কানে ভেসে আসে, শায়ান ভাই এসেছে। ওরে শায়ান ভাই। তরু চমকে তাকায় আনহার দিকে। আনহা মিটমিটি হাসছে। এক মুহূর্তেই যেন বাড়িটা প্রাণ ফিরে পায়। আনহা ছুটে যায় উঠোনের দিকে। আসমা দৌড়ে গিয়ে বারান্দায় দাঁড়ান। হারুন সাহেব শোয়া থেকে দ্রুত উঠে দাঁড়ান। বহুদিন পর ছেলেকে জড়িয়ে ধরবেন। সায়ান গেট দিয়ে বাড়ির ভেতর ঢুকলো। কাঁধে হালকা ব্যাগ, চোখে চশমা, শার্টের হাতা গোজা, একটা গম্ভীর অথচ আভিজাত ভরা চেহারা। বাড়ির লোকজনের মুখে তখন একরাশ উজ্জ্বল আনন্দ। রাহেলা বলে, যেন এতদিন পর ভারী আলোয় ভরে উঠল। তরু নীরবে দাঁড়িয়ে চোখে বিস্ময়। যে ছেলেটা এতদিন পরিবারের কাছ থেকে পালিয়ে বেরিয়েছে, আজ সে কিভাবে ফিরে এলো? ইতিমধ্যে সবাই বাড়ির উঠোনে উপস্থিত হয়েছে। সায়ান চোখ রাখে তরুর দিকে, তবে কিছু বলে না। আসমা এক মুহূর্ত দেরি না করে ছেলের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। সায়ানও এতগুলো বছর পর মাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে উঠল। আসমা সায়ানের কপালে গালে চুম্বন করলেন। সন্তানকে কাছে পেয়ে আসমা ইফতেখার যেন আকাশের চাঁদ হাতে পেলেন। হারুন ইফতেখার একপাশে দাঁড়িয়ে আছেন। সত্যি বলতে সায়ানের সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখ নেই ওনার। বাবা। সায়ানের ডাকে বুকটা হু হু করে উঠল তার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন হারুন। সায়ান ওনার দিকে এগুলো। হারুন আকস্মিক সায়ানের 2 হাত ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দে বাবা, আমার ভুলের জন্য তোর জীবনটা এলোমেলো হয়ে গেছে, তোর জীবনটাও এলোমেলো হয়ে গেছে, তোর মাকে সন্তানের থেকে দূরে থাকতে হয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ল সায়ান। কথাগুলো ভুল নয়। আজকেও শুধু রাগ আর জেদের কারণে তরুর সাথে সায়ানের এতটা দূরত্ব। মানুষ মাত্র ভুল করে, আমারও অতটা মাথা গরম করা উচিত ছিল না। আপনি যে অন্যায় করুন না কেন, আমার দায়িত্ব ফেলে নিরুদ্দেশ হওয়া উচিত ছিল না। তরুর দিকে তাকিয়ে কথাগুলো বলল সায়ান। তরুর দৃষ্টি অন্যদিকে। হারুন ইফতেখার ছেলের দিকে চোখ তুলে তাকালেন। এবার কতটা বদলে গেছে সায়ান। সে অল্প বয়সী ছেলেটা এখন পরিপক্ক এক পুরুষ। মুখে খোঁচা খোঁচা দাড়ি, সুন্দর চেহারা, চমৎকার পোশাক আদি। সায়ান বাবার দৃষ্টিতে লুকিয়ে থাকা ব্যথা বুঝতে পেরে নিজে থেকে হাত বাড়িয়ে দিল, জড়িয়ে ধরল বাবাকে। সকলের চোখে জল। কতগুলো বছর পর পরিবারটি জোড়া লাগলো। তরু একটু পেছনে সরে গেল। এই উষ্ণতাপ, এই আনন্দ তার জন্য নয়, শুধু সায়ানের। বাড়ির সকলে খুশি। আসমা ইফতেখারের মুখে হাসি। এসব ভেবে তরুর ঠোঁটে এক বিন্দু হাসি, কিন্তু চোখে একটা চাপা কষ্টের রেখা। সে ঘুরে ঘরের ভেতর চলে গেল। আর তখনই সায়ানের চোখ আবারও তাকে খুঁজতে লাগলো, কিন্তু এবার তরু নেই। মেয়েটার মনে অনেক রাগ অভিমান জমেছে সায়ান, আস্তে আস্তে সব কিছু ভাঙতে হবে তোকে। বাবার কথায় দীর্ঘশ্বাস ছাড়ল সায়ান। সবার সাথে কথাবার্তা শেষে নিজের রুমে চলে গেল সে। লম্বা একটা শাওয়ার শেষে রুমে এসে দেখে আনহা দাঁড়িয়ে আছে। কিছু বলবি? মা তোমাকে খেতে ডাকছি। সায়ান মাথার চুলগুলো মুছতে মুছতে জিজ্ঞেস করলো, তোর ভাবি কই? আনহা মজা পেল সায়ানের কথায়। নিজের ঘরেই আছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি, একসাথে খাওয়া দাওয়া করবো। ওকে ভাইয়া। আনহা মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। জানালার পাশে দাঁড়িয়ে আছে তরু। বাইরে ঘুটঘুটে অন্ধকার, তবুও সেদিকে তাকিয়ে আছে সে। এমন সময় দরজা খুলবার শব্দ শুনে পেছনে ফিরে তাকালো সে। সায়ান। মুহূর্তে তরুর রাগ হলো। তুমি এখানে কি দরকার? সায়ান চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে তরুর কাছাকাছি এগিয়ে এলো।
তোকে দরকার। ও আচ্ছা, তা এতগুলো বছর দরকার ছিল না, নাকি সেই দরকার অন্য কেউ পূরণ করেছিল? তরুর কথায় মুহূর্তেই যেন সায়নের মাথায় রক্ত চড়ে গেল। রাগ সামলাতে না পেরে তরুর চুলগুলো খামচে ধরল। সে কখনো নিজেকে অপবিত্র করেনি, অথচ আজ তরু এমন কথা কিভাবে বলল? ঠিক করে কথা বল তরু। তোর দরকার মানে শুধু শারীরিক আকর্ষণ নয়, মানসিকও। তরু মুচকি হাসলো। বড্ড ভয়ঙ্কর দেখালো সেই হাসি। আচমকাই তরু সায়নের চুলগুলো শক্ত করে চেপে ধরল। সায়ন বিস্মিত তরুর আচরণে। তোমার মনে পাপ সায়ন ভাই। দরকার যে কোনো কিছুরই হতে পারে, সেটা কেবল ফিজিক্যাল নিডস না। কেউ কাউকে যেন ছাড় দিতে পারবে না, এভাবেই চুল ধরে দাঁড়িয়ে আছে। তরু, আই এম সরি সোনা। বিশেষ কর যেহেতু অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। বিশ্বাস করেছি। আমি চাই আজীবন তুমি সেই জেদেই অন্ধ হয়ে থাকো। সায়ন অসহায়ভাবে দৃষ্টিপাত করলো তরুর দিকে। এসব নিয়ে পরে কথা হবে, চল ডিনার শেষ করে আসি। তোমার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলার মতো সময় কিংবা ইচ্ছে কোনোটাই নেই আমার, তবে অফিসের বিষয়টা আলাদা। সায়ন হতাশ হলো না। তরুর চুলগুলো ছেড়ে দিল সে, কিন্তু তরু ছাড়ল না। দেখা যাবে সেসব, চুল ছাড় এখন। ছাড়ার জন্যই তো ধরিনি, সবগুলো উগরে তারপর। তরুর ভয়ঙ্কর কথায় সায়ন থতমত খেয়ে তাকিয়ে আছে। তরুর চেহারায় তৃপ্তির হাসি। সায়নও মুচকি হাসলো। আচমকায় তরুর গলায় একটা আঙ্গুল ছুঁয়ে বলল, তোর বুকের মাঝখানে তিলটা খুব সুন্দর। সায়নের কথায় চমকালো তরু। হাত আলগা হয়ে চুলগুলো মুক্ত হয়ে গেল। কি বললে? তার মানে তুমি খুবই শ্লোক, দুশ্চরিত্র একটা। তরুর চোখ ছলছল করছে। সায়ন ওকে ওভাবে দেখেছে। সায়ন মুচকি হেসে দরজার দিকে এগোতে এগোতে বলল, বউকে দেখলে কেউ দুশ্চরিত্র হয় না রে তরু। আমি তোমার বালের বউ। সায়ন আর না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তরু ছলছল নয়নে তাকিয়ে রইল কেবল। ডাইনিং রুমে খাবার পরিবেশনের হিড়িক লেগেছে। আসমা ও রাহিলা নিজেদের ছেলে মেয়েদের জন্য তাদের পছন্দের খাবার রান্না করেছে সব। মুয়াজ একটা চেয়ার টেনে বসে আনহার উদ্দেশ্যে বলে উঠল, বুঝলে আপু, তুমিও বিয়ে করে দূরে চলে যাবে। তারপর তুমি যখন এ বাড়িতে আসবে, তখন তোমার জন্য এমন রান্নাবান্না করা হবে। আপু আর ভাইয়া দূরে থাকে বলে তাদের জন্য সবকিছু হচ্ছে, শুধু আমি বাড়িতে থাকি বলে আমারই কদর নেই। ছেলের কথায় রাহিলা ইফতেখার হাসলেন। আনহা মুয়াজের মাথায় একটা চাটি দিয়ে বলল, তোকে বুঝি কখনো পছন্দসই খাবার রান্না করে দেওয়া হয় না? হয়, তবে এমন আয়োজন করা তো হয় না। ঠিক আছে, একদিন তোর জন্য এমন আয়োজন করব, খুশি? চাচির কথায় বেশ খুশি হলো মুয়াজ। আনন্দে মাথা নেড়ে সম্মতি জানালো। রাহিলা ইফতেখার আনহাকে জিজ্ঞেস করলেন, সায়ানা তরু তো এখনো এলো না, তুই ওদেরকে ডিনারের কথা বলেছিলি তো? রাহিলা ইফতেখার আনহাকে জিজ্ঞেস করলেন, আমি তো দুজনকেই বলে এলাম, এখনো আসছে না কেন সেটাই বুঝলাম না। বুঝবি কিভাবে, তুই তো এখনো খুকি। আচমকা সায়নের কথায় পেছনে ফিরে তাকালো সবাই। আনহা ভেঙচি কাটলো। সায়ন এগিয়ে আসছে। আমি খুকি, তাই না? হ্যাঁ, তুমি তো বুড়ি হয়ে গেছো, 2 দিন পর বিয়ে। ভাইয়া, তোমরা দুটিতে ঝগড়া করো না, খেতে বসো, আমি গিয়ে দেখি তরুটা কেন আসছে না। আসমা ইফতেখার ছেলে মেয়েদের খাবার দিচ্ছেন। রাহিলা এগোলেন তরুর ঘরের দিকে। ভাইয়া, তরু আপুর সাথে কথা হয়েছে তোমার? সায়ান খাচ্ছে। মুয়াজ প্রশ্ন করে, তার দিকে তাকিয়ে আছে। আনহাও উত্তর শোনার আশায় ভাইয়ের দিকে দৃষ্টিপাত করেছে। আপু না, ভাবি বলবি। মুয়াজ থতমত খেলো এবার। নিজের আপন বোনকে এখন ভাবি ডাকতে হবে না, এটা বিব্রতকর। ছ্যা, আমি পারবো না। আনহা আপুকে বলো ও ডাকুক। পাঁচি ছেলে, যেমন তোর বোন পাঁচি, তেমনি তুইও। মুয়াজ, সবার সাথে কথা বলতে নেই, চুপচাপ খাবার খেয়ে রুমে চলে যা। আচমকা তরুর কণ্ঠস্বর শুনে চুপ করে গেল সায়ান। রাহিলা নিজে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে খাবার খেতে নিয়ে এসছেন। ওরে আমার স্পেশাল মানুষ রে, সবার সাথে কথা বলতে নেই, না বলে সোজা সাপটা বল, শায়ানের সাথে কথা বলবি না। সায়ানের কথায় সবাই হাঁ করে তাকিয়ে আছে। তরুর সাথে সায়ান এভাবে ঝগড়া করবে। তরু তেড়ে এসে দাঁড়ালো সায়ানের পাশে। সমস্যা কি তোমার? আমি তো কিছু করিনি, তুই মুয়াজকে ওভাবে বললি কেন? ও হো হো হো, তুমি আমাকে আমার ভাইকে পাজি বলবা আর আমি কথা বলতে না করলেও সমস্যা না? বক বক বন্ধ কর তরু, খেতে বস, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ও যে বলেছিলাম না একটা জিনিস খুব সুন্দর, ওরকম আরো কিছু জিনিস দেখেছি আমি, সেগুলো বিষয় বলবো তোকে। তরু চোখে যেন আগুন জ্বলছে এবার। পাচ্ছে না শুধু সায়ানকে সে আগুনে পুড়িয়ে দিতে,
অসভ্য লোকটা অচেতন অবস্থায় ওসব তিল দেখেছিল, এখন সেসব নিয়ে আবার কথা বলছে। তরু আর কিছু না বলে মহাজের পাশের চেয়ারে গিয়ে বসলো। কেউ কোনো কথাবার্তা না বলেই কিছুক্ষণের মধ্যে রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। হারুন ইফতেখার খাটের একপাশে বসে আছেন, হাতে পান। পাশে বসে আছে আসমা, স্বামীকে পান বানিয়ে দিলেন তিনি। খাওয়া দাওয়ার শেষে একখানা পান না খেলে খাওয়াটা যেন পরিপূর্ণ হয় না তাদের। সায়ানের সাথে যার গাড়ির লোকজন এলো তারা কোথায় গেল আসমা? সায়ানকে জিজ্ঞেস করেছিলে? মুখে পান নিয়ে চিবোতে শুরু করলেন হারুন। আসমা বললেন, হ্যাঁ গো, আমি জিজ্ঞাসা করেছিলাম। সায়ান বলল ব্যবস্থা করে ফেলেছে তাদের, কিন্তু কি ব্যবস্থা তা বলেনি। বিয়ের সব দায়িত্ব তো নিজেই নিবে বলে জেদ ধরেছে। ছেলে পক্ষকে নাকি 4 চাকার গাড়িও দিবে। সেটা বেশ দায়িত্বশীল হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছাড়লেন আসমা। হ্যাঁ, শুধুমাত্র তরুর বেলায় সব দায়িত্বহীনতা ছিল। সবকিছু আমার জন্য আসমা, নিজের বলে আর সন্তানদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে, দোয়া করুন তরু আর সায়ানের সম্পর্কটা এবার ঠিকঠাক হয়ে যায়। তাই যেন হয়। হারুন লম্বা নিঃশ্বাস ছাড়লেন, বিছানায় শরীর এলিয়ে দিলেন। ঘরের ভেতর পায়চারি করছে সায়ান, পরনে তার কেবলমাত্র স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট। গ্রামে এত গরম আগে বুঝতে পারেনি, ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না। আগামীকাল এসি নিয়ে আসবে, আজকের রাতটা এভাবে কাটাতে হবে তাকে। তবে সায়ানের এই পায়চারি গরমের জন্য নয়, তরুর জন্য। খাবার সময় সায়ান যেসব কথা বলেছিল তাতে তরুর অন্তত কথা শোনানোর জন্য হলেও এ ঘরে আসার কথা, কিন্তু তরু আসছে না। এসব ভেবেই অস্থির হয়ে আছে সায়ান। তরু আইসক্রিম, চকলেট, ফুচকা, চটপটি, ঝিলিমিলি বেলুন ভীষণ পছন্দ করে। সায়ান প্ল্যান করেছে আগামীকাল ওগুলো দিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদিও তরু এত সহজে গলবে না, তবে চেষ্টা তো করতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল সায়ান। তরু না আসুক, সে তো তরুর রুমে যেতেই পারে। শুয়ে শুয়ে বই পড়ছে তরু। তাসমিয়া তাসনিন প্রিয়ার লেখা নতুন বই হামিং বার্ড। বইটা তরুর ভীষণ পছন্দের একটি বই। উপন্যাসে নায়কের প্রেমে পড়ে গেছে তরু। লোকটা টক্সিক হলেও তার ভালোবাসার ধরন জোশ লেগেছে। একদিকে রোম্যান্স, অন্যদিকে সিরিয়াল কিলারের কাহিনী, সব মিলিয়ে জমে ক্ষীর। এই গরু। আচমকা নিজের নামের এমন ব্যঙ্গ শুনে দরজার দিকে তাকালো তরু। সায়ান দাঁড়িয়ে আছে, পরনে কেবল একটা হাফ প্যান্ট। গরমের তীব্রতায় তার গলায় উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপেল বেয়ে ঘামের ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে বুকের দিকে। কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো ঠিক যেন লবণাক্ত জলের ছোট ছোট মুক্ত। তরু শোয়া থেকে উঠে বসলো, বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল, এই বলো, ডাকছো কেন? সায়ান ধীর পায়ে ঘরে প্রবেশ করে, দরজা আটকে দিল। চমকালো তরু। এই তুমি দরজা আটকে দিয়েছো কেন? তুমি ডরাইও না বউ, তোমার স্বামী ভালো মানুষ। সায়ানের দাঁত কেলানো হাসি আর এমন কথায় গাপিত্তি জ্বলে যাচ্ছে তরুর। হাতের কাছে বই ছিল, সেই বইটা সায়ানের দিকে ছুঁড়ে মারল সে। তবে সায়ানের কিছু হলো না তাতে, বইটা ধরে ফেলেছে সে। বাড়িতে এসে বেশি ঝামেলা করছো তুমি। যদি এইরকমটাই করতে থাকো তবে কিন্তু আমি আগামীকালই বাড়ি থেকে চলে যাব। সায়ান তরুর কাছাকাছি এসে দাঁড়ালো। এত রাগ কেন করিস? শান্ত হয় একটু। আল্লাহ তোকে এত গারেন দিছে যে মিনিটে মিনিটে আমি শখ খাই। ঠিক এই জন্যেই রাগ করি আমি। ভালো করে কথা বলতে জানো তুমি? হ্যাঁ জানি, যেমন তোর পিঠের তিলটাও খুব সুন্দর। তরু কটমট করে তাকালো এবার। আসন্ন বিপদ উপলব্ধি করতে পেরে সায়ান আবার বলল, আরে তুই যখন 6 মাসের পুটুলে ছিলিস তখন থেকেই তো তোকে নেংটু থাকতে দেখতাম, সেভাবেই তিলগুলো পরে দেখেছে। বোকা মেয়ে মানুষ। তরু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সায়ান আর যাই হোক মিথ্যে কথা বলে না। যাও, এখন ঘুমোবো আমি। সায়ান মিটিমিটি হাসছে আর হাতে থাকা হামিংবার্ড বইটা নেড়ে চেড়ে দেখছে। বই তো পড়েছিস অনেক রোমান্টিক, কিন্তু লাভ কি? রোমান্টিক বই পড়ে যদি বরের সাথে এমন খ্যাক খ্যাক করিস তবে পড়ার কি দরকার? তরু সায়ানের থেকে বইটা নিয়ে বিছানায় রেখে দিল। শোনো সায়ান ভাই, তোমার আমার মধ্যে কিচ্ছু হওয়ার নয়। তোমার প্রতি যতটুকু অনুভূতি ছিল সবটুকু এতগুলো বছরে শেষ হয়ে গেছে। তাই প্লিজ এসব পাগলামো বন্ধ করো। একটা রাত আমার সাথে থাক, অটোমেটিক সব অনুভূতি চলে আসবে। তরু চোখ পাকিয়ে তাকাতেই সায়ান ফের বলল, তোর মনে বাপ তরু, আমি স্বাভাবিক কথা বলেছি, আমাকে একটা রাত সময় দে,
নীরবে নিভৃতে আমি তোর মনে একটু হলেও নিজের জন্য জায়গা তৈরি করে নেব। পাল নেবে, সরো তো। তুই দিলে আমি নিতে তাও পারি, দরকার হলে ডায়েরির পাতায় ফুলের মতো রেখে দেব। তরু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে সায়নের দিকে তাকিয়ে আছে। সায়নের তাতে কোনো হেলদোল নেই। সে ঘটালো আরেক কাণ্ড। হুট করে তরুকে জড়িয়ে ধরল সে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তরু বুঝতেও পারল না ঠিক কি হলো। সায়ন তড়িৎ গতিতে ঘর থেকে বেরিয়ে যেতেই তরু যেন হুঁশ ফিরল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল তরু। ভোরের আলো ফুটেছে। ইফতেখার বাড়ির পরিবেশ আজ অন্যরকম। আজ আনহার গায়ে হলুদ, কাল বিয়ে। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনের কমতি নেই। আনহার খালার বাড়ির লোকজন, ফুপুর বাড়ির লোকজন গিজ গিজ করছে। আসমা ইফতেখারের এক ভাই এক বোন। ভাই ওসমান পরিবার সহ বিদেশে থাকে, সেজন্য বিয়েতে আসতে পারবে না। তবে আনহার জন্য যথেষ্ট অনেক উপহার পাঠানো হয়েছে। আর বোন মাসুমা স্বামী সন্তানদের নিয়ে বোনঝির বিয়েতে চলে এসছে। মাসুমার দুটি মেয়ে, বড় মেয়ে নাবিলা আনহার বয়সী, আর ছোট মেয়ে এবার ক্লাস 9-এ উঠল সবে। হারুন ইফতেখারের একটি মাত্র বোন, নাম তার ফজিলা। এক ছেলে ও মেয়েকে নিয়ে ভাইজির বিয়েতে এসেছে সে। বড় ছেলে আশিক সায়নের সমবয়সী, আর মেয়ে উর্মির বয়স 22 পেরোলো। বাড়িতে মেহমানের ছড়াছড়ি। আগামীকাল তো ছেলের বাড়ির লোকজনও আসবে। সবাই তরু সায়নের বিয়ের বিষয়, ঝামেলার বিষয় আগে থেকেই জানে, কিন্তু ছেলের বাড়ির লোকজন তো জানে না কিছু। তারা শুধু এটুকু জানে তরু সায়নের বউ। কিন্তু তরু আর সায়ন নিজেদের মধ্যে যেমন ব্যবহার করে, তাতে যে কেউ দেখলে খারাপ ভাবে। সে নিয়ে মহা চিন্তায় পড়েছেন আসমা ইফতেখার। কি হয়েছে ভাবি, এত চিন্তিত লাগছে কেন? তরু মায়ের কথায় লম্বা নিঃশ্বাস ছাড়লেন আসমা। আনাহার শ্বশুর বাড়ির লোকজনের সামনে তরু আর সায়নের বিষয়টা এলে বিশ্রী একটা ব্যাপার হবে। তরুর মায়ের কথায় লম্বা নিঃশ্বাস ছাড়লেন আসমা। রাহেলাও যেন ভাবনায় ডুবলেন। এর মধ্যেই তরু এসে উপস্থিত হলো সেখানে। সকাল থেকে অনেক কাজ করে যাচ্ছে মেয়েটা। প্রায় এখানে কেন দাঁড়িয়ে আছেন? কিছু কি হয়েছে? না তো। আসমা এ কথা বলে অন্যদিকে এগোলেন। রাহেলা তরুর হাতখানা ধরে বললেন, সায়ানের সাথে সব কিছু ঠিক করে নিস তরু। দুজনের যথেষ্ট বয়স হয়েছে এখন, আর হেলায় সময় নষ্ট করিস না। আন্নার শ্বশুর বাড়ির লোকজন আসবে, তাদের সামনে দয়া করে তোরা এমন কিছু করবি না যাতে ভবিষ্যতে আন্নার কোনো সমস্যা হয়। রাহেলা কথাগুলো বলেই স্থান ত্যাগ করলেন। বিয়ে বাড়িতে অহেতুক দাঁড়িয়ে থাকার সময় নেই। তবে রাহেলার বলা শেষের কথাগুলো তরুর বুকে বিঁধল। সায়নের সাথে কিছু ঠিক করার ইচ্ছে নেই তার, তবে আনহার কোনো কষ্ট হোক এটাও চায় না তরু। তাই কষ্ট করে হলেও এই দুদিন সায়নের সাথে কোনো ঝামেলা করবে না সে। দুপুরবেলা হলুদের অনুষ্ঠান চলছে। সায়ন সব কিছুই দায়িত্ব নিয়ে দেখাশোনা করছে। তরু সকাল থেকে চুপচাপ আছে, যা সায়নকে ভাবাচ্ছে। তরু চুপ করে থাকার মেয়ে নয়। আপাতত আনহার হলুদের অনুষ্ঠানে আছে তরু, সেজন্য সায়ন কিছু বলতে পারবে না। আনমনে দাঁড়িয়ে তরুর কথায় ভাবছিল সায়ন। এমন সময় আচমকা সামনে নজর পড়তেই চমকালো সে। হলুদ রঙের শাড়িতে একেবারে হলুদিয়া পাখির মতো লাগছে তরুকে। সায়নের ঠোঁটের কোণে হাসি ফুটল। মনে পড়ে গেল তাদের বিয়ের কথা। একরত্তি একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়েছিল হলুদ শাড়িতে। তারপর ঠিক বিকেলের আলো পোড়ানোর আগেই লাল টুকটুকে বেনারসিতে সায়নের স্ত্রী হয়ে গিয়েছিল। ফুল দিয়ে সজ্জিত বিছানায় লাল টুকটুকে বেনারসি পরে বসে আছে তরু। তার সায়ন ভাইয়ের সাথে আজ থেকে সে রুমে থাকবে ভেবে ভীষণ অস্বস্তি হচ্ছে মেয়েটার। কিন্তু মা বলেছেন বিয়ের পর নাকি স্বামী স্ত্রী এক ঘরেই থাকে, তাই যতই হোক সায়ন ভাইয়ের সাথেই তাকে থাকতে হবে। কিন্তু তরুর যে ভীষণ লজ্জা লাগছে। পাশের বাড়ির দাদি তরুকে আজকে রাতের জন্য অনেক কিছু বলেছে। মূলত লজ্জা সেসব ভেবে পাচ্ছে মেয়েটা। দাদির কথাগুলো ভাবতে গেলেই লজ্জায় গা লাল হয়ে যাচ্ছে। না ঘুমিয়ে বসে আছিস? আচমকা সায়নের আগমনে হকচকিয়ে গেল তরু। সায়ন এক দৃষ্টিতে তরুর দিকে তাকিয়ে আছে। কিশোরী তরু, সদ্য ফোটা কলির মতো তার নাজুক শরীর। কলি থেকে ফুল আসতে এখনো দেরি। সায়ন মুচকি হাসলো। তরু সায়নের দিকে তাকালো একবার, পরক্ষণে লজ্জায় মাথা নিচু করে ফেলল। আজ যেন সব ঝগড়াঝাটি ভুলে গেছে দুজন। তরুর সংক্ষিপ্ত উত্তর। সায়ন ধীর পায়ে এগিয়ে পাঞ্জাবিটা খুলে একপাশে রাখলো। বিদ্যুৎ নেই, ভীষণ গরম পড়েছে। কিন্তু তরুর কিশোরী মনে তো সায়নকে এভাবে দেখে তাণ্ডব লেগেছে। লজ্জায় চোখ মুখ খিচিয়ে বসে আছে সে।
সায়ান তাকে ভালো করে পর্যবেক্ষণ করছিল বলে সবকিছুই বুঝতে পেরেছে। তুই চাইলে নিজের ঘরে গিয়ে ঘুমাতে পারিস, আর ইচ্ছে হলে আমার সাথেও। আমি আমার ঘরে যাই সায়ন ভাই। সায়ান ম্লান হাসলো। তরু এবার তাকিয়ে আছে তার দিকে। ঠিক আছে, যা, কিছু লাগলেই বলিস। আচ্ছা। তরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। হাসি হাসি মুখে শাড়ির কুচিগুলো কোনো মতে সামলে ঘর থেকে বেরিয়ে গেল। ওরে শালা, দেশে ফিরলি অথচ একটু দেখাও করলি না কেন রে? তোর কি বিদেশে গিয়ে এক্সট্রা ভাব আসছে শরীরে? আচমকা আদিবের কথায় হুঁশ ফিরল সায়ানের। আশেপাশে তাকিয়ে যা বুঝলো তরু নেই। মনে হচ্ছে আনহার কাছে চলে গেছে। মাথা চুলকাতে চুলকাতে বন্ধু আদিবের দিকে খেয়াল করতে দেখে আদিব একা না, সাথে হৃদয় ও সজলও আছে। সায়ান হেসে এক এক করে সবার সাথে কুশলাদি সেরে নিয়ে বলল, জানিসই তো সব। বাড়িতে ফিরে ঝামেলা ছিলাম, বাবার সাথে সবকিছু ঠিক করে নিলাম। বোনের বিয়ে, তার মধ্যে ভাবি কি তোকে মেনে নিয়েছেন? হৃদয় জিজ্ঞেস করলো। সজল হেসে বলল, এমন করা জিনিস আমাদের বন্ধু, তাকে কি দূরে সরিয়ে রাখা যায় বল তোরা? খুব চায়। মনের মিল না হলে করা জিনিসও কাজ হয় না। তরুণ মনে আমার প্রতি অনেক অভিমান, খুব জমে আছে। আমাকে সেসব আস্তে আস্তে সারাতে হবে। আদিব সায়ানের কাঁধে হাত রেখে বলল, ঠিক বলেছিস ভাই, মেয়েদের ভালোবাসা দিয়ে কাছে টানতে হয়, অন্য কিছুতে না। তুই চেষ্টা কর, বাপের মন ঠিক করবে। দীর্ঘশ্বাস ছাড়ল সায়ান। এর মধ্যে আবারও তরুকে দেখতে পেল সে। গায়ে হলুদের পাট চুকিয়ে ঘরের দিকে এগোচ্ছে সে। শাড়িতে অল্প স্বল্প পানির ছিটে, মুখে হলুদের দাগ। ঘরে যেতে হলে সায়ানদের সামনে দিয়ে যেতে হবে তাকে। সায়ানের ঠোঁটের কোণে হাসি ফুটল। হৃদয় বলল, ওই দেখ, তোরও ভাবি আসছে। সবাই তরুর দিকে তাকালো একবার। সায়ান বলল, আসুক। সবার ঠোঁটের কোণে হাসি। তরু ধীর পায়ে ওদের সামনে দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় সায়ান গান ধরল, আমার যত ভাই বারাদার ডাকবে তোমায় ভাবি, তোমার শাড়ির আঁচলেতে থাকবে ঘরের চাবি, হাবুডুবু খাচ্ছি আমি প্রেম সাগরে নেমে, প্রথম দেখায় পড়েছিলাম আমি তোমার প্রেমে। গানের তালে তালে সবাই হাততালি দিচ্ছে। তরু তো হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। সায়ানের সাথে কি বাকিরা পাগল হলো? তরু ছোট থেকে সায়ানের সব বন্ধুদের চেনে। তার হৃদয় আদিব ও সজলকেও চিনে। চুপ করো। তরুর ধমকে গান থামিয়ে দিল সায়ান। বাকিরা চুপচাপ ভালো ছেলের মতো হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ভাবি কেমন কেমন আছেন? আছেন? তিনজনই একসাথে এমন ভাবে কথা বলায় কিছুটা বিরক্ত হলো তরু, তবে বিশেষ কিছু বলল না। ওয়ালাইকুম আসসালাম। ভালো। আমরাও আমরা ভালো আছি। তরু সায়ানের দিকে কটমট করে তাকালো এবার। নিজে যেমন নির্লজ্জ বেহায়া, তার বন্ধুগুলো তেমন। নইলে কেমন আছেন জিজ্ঞেস না করাতেও কেউ আগ বাড়িয়ে ভালো থাকার কথা বলতে আসে। রাগে ফুঁসছে তরু। নিজের সাথে বন্ধুদেরও যোগ করেছে সায়ান। আমি ঘরে যাচ্ছি সায়ন ভাই। তোমার ওই হাসি বড় ভালোবাসি, সুযোগ পেলে তুমি আমার একটু কাছে আসি। তরু আর কিছু না বলে সোজা ঘরে চলে গেল। তরুর প্রস্থানে সবাই সায়ানের জন্য হাপিত্তেশ করতে লাগলো। রাত 11টা। ইফতেখার ভিলার উঠোনে আলো আধারির খেলা। গাছের নিচে টাঙানো রঙিন বাল্বগুলো মৃদু বাতাসে দুলছে। পুরো বাড়িতে উৎসবের আমেজ। আনহার গায়ে হলুদের পর্ব চুকে গেছে। এখন কাজিনদের ছোট একটা আড্ডা চলছে। পেছনের বারান্দায় একটা গোল চেয়ারে বসেছে আনহা। তার চারপাশে ফুফাতো বোন উর্মি, খালাতো বোন নাবিলা আর চাচাতো ভাই মুয়াজ বসে আছে। সবাই গায়ে হলুদের হলুদ আর সবুজ জামা কাপড়ে রঙিন। হাসি ঠাট্টা শোরগোল। সবাই নিজেদের মধ্যে কথা বলছে। মাঝে মধ্যে টুকটাক গানের আড্ডাও চলছে। মুরব্বীরা সবাই নিজেদের ঘরে আছেন। সারাদিন কাজকর্ম শেষে সবাই বেশ ক্লান্ত। আগামীকাল আবার বিয়ের কাজকর্ম আছে। সায়ান আর আশিক উঠোনের এক কোনায় বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছে। কতগুলো বছর পর দেখা হয়েছে তাদের। কাজিনদের সাথে দেখা হলে ভালোই লাগে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তারপর তোর সাথে কথা বলবি কখন? সায়ান হাসলো। আশিক ঠোঁটের কোণে সিগারেট গুজে তাতে আগুন দিতে ব্যস্ত। এক্ষুনি যাব। হ্যাঁ, চলে যা বউয়ের কাছে, একটু একটু আদর কর, মিষ্টি করে ক্ষমা চেয়ে নে। সব কিছু ওকে?
সায়ান আশিকের কাঁধে হাত রেখে বলল, তোর তো দেখছি হেভি অভিজ্ঞতা। ঘটনা কি রে? ধুর, বউ না থাকলেই প্রেমিকা তো আছেই, সেখান থেকেই অভিজ্ঞতা অর্জন করেছি ভাই। মেয়ে মানুষের মান অভিমান বড় ভয় পাই। দুজনেই শব্দ করে হেসে উঠল। এবার সায়ান বসা থেকে উঠে দাঁড়ালো। আজকে তো তোর মন গলাবই, দরকার হলে বউয়ের পায়ে পড়ে যাব। বিবাহিত পুরুষ হয়ে বউ ছাড়া থাকতে কেমন মিসকেন মিসকেন ফিল হচ্ছে। রাতে বউ আমার একা থাকে, আর আমি থাকি কোলবালিশ দুটো নিয়ে। ভুল যখন করেছি সব শুধরেও নেব। সবকিছু ঠিক আছে, শুধু মাপ চাইতে গিয়ে তরুকে গরু ডেকে ফেলো না তুমি, তাহলে তোমার গোষ্ঠী সহ আমার গোষ্ঠীও উদ্ধার করে ফেলবে। আশিক হাসতে হাসতে কথাগুলো বলে ফোন হাতে অন্যদিকে গেল। জিসা কল করেছে, আশিকের জিএফ। সায়ান এগোলো তরুর ঘরের দিকে। আজকে সে তরুকে তার প্রতি আকর্ষিত করেই ছাড়বে। তার জন্য আইসক্রিম থেকে শুরু করে ঝিলিমিলি বেলুন সবকিছুই সাথে নিবে সে। জি স্যার, সবকিছু ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, কোম্পানির জন্যই তো সবকিছু করছি। ড্যানিয়েল হারগ্রোভের সাথে ভিডিও কলে কথা বলছে তরু। একটা ফাইল সম্পর্কে কিছু তথ্য জানতেই ড্যানিয়েল তড়িঘড়ি করে কল করেছিলেন। ফাইলের বিষয়ে কথা হওয়ার পর সায়ানের কোম্পানির বিষয়ে কথা হচ্ছে। তরু, এই তরু, ঘুমিয়েছিস? আচমকা সায়ানের কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে উঠলেন ড্যানিয়েল। তরুণিমার সাথে সায়ান ইফতেখার, কিন্তু কেন? সায়ানের আগমনে তরু বিরক্ত হলো। কোনো প্রকার উত্তর না দিয়ে ড্যানিয়েলকে তরু বলল, স্যার আমি আপনাকে পরে কল করে নিচ্ছি। ইটস ওকে তরুণিমা, বাট উনি? সায়ান ইফতেখার আমার কাজিন, রাখছি স্যার। তরু এটুকু বলেই কল কেটে দিল। সায়ান এতক্ষণে রুমে ঢুকে চকলেট, আইসক্রিম, ফুচকা, ঝিলিমিলি বেলুন, হাওয়া মিঠাই সবকিছু এক এক করে টেবিলে ও বিছানার উপর রেখেছে। এত রাতে এইসব নিয়ে এখানে এসছো কেন? তরুর কণ্ঠে বিরক্তির ছাপ স্পষ্ট। সায়ান মুচকি হাসলো, এগিয়ে গেল তরুর দিকে। তরু বিছানার পাশেই বসে আছে। সায়ান তার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। আকস্মিক সায়ানের এমন কাণ্ডে হকচকিয়ে গেল তরু। এসব কি করছো? এমন ভাবে রিয়াক্ট করলি যেন আমি তোর কোলে উঠে বসেছে। ধুর। আচ্ছা শোন না, দেখ তোর পছন্দের খাবার, বেলুন নিয়ে এসছে। অনিচ্ছা সত্ত্বেও পেছনে ফিরে ভালো করে তাকালো তরু। জিনিসগুলো দেখে না চাইতেও মনে যেন শীতল বাতাস বয়ে গেল। তবে কিছু বলল না তরু। সায়ান জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিল। তরু, আমি জানি তোর সাথে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। জীবন থেকে এতগুলো বছর নষ্ট করেছে আমি, তো কিন্তু আমাদের জীবনে এখনো কিছু সময় অবশিষ্ট আছে তরু। তুই কি আমাকে ক্ষমা করতে পারবি তরু? লক্ষ্মী সোনা, এইটিবার সুযোগ দে, আমি আমার সব খামতি ভুলিয়ে দেব তোকে। সায়ানকে এভাবে কথা বলতে দেখে তরুর আজ ঝগড়া করার মুড হলো না, তবে গলেও যাচ্ছে না। আমি আর কিছু নতুন করে শুরু করতে চাই না সায়ান ভাই, এভাবেই ভালো আছি। নিজে জব করছি, পরিবারকে কিছু দিতে পারছি, এটুকুই যথেষ্ট। সত্যি তরু, কোনো শূন্যতা নেই তোর মাঝে? দিন শেষে কি একটা নিজস্ব মানুষ অভাববোধ হয় না তোর? একটা মানুষ যার সাথে তুই সারা দিনে ক্লান্তির গল্প বলবি, হাসতে হাসতে কাজ করবে, যে তোকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবে, তোর মাথায় হাত বুলিয়ে দেবে। তরু চোখ ছলছল করছে। সায়নের কথা ভুল নয়, হয়তো প্রতিটি মেয়ে এমন একজন মানুষের আকাঙ্ক্ষা করে যার সাথে সারাদিনই সবকিছু বলা যায়। তরু শোনা আমার, একটু ভাব, দেখ আমার দিকে। বয়স হয়ে গেছে আমার, 33 চলছে ভাই। কদিন পরে বড় হয়ে যাব, তোর জন্য তো জীবন যৌবন জমে রেখেছে। তরু না চাইতে এবার হেসে ফেল। সায়ান যেন তাতে আর একটু সুযোগ পেল। সে আস্তে করে তরুর পায়ে হাত রাখলো। চমকালো তরু। কি করছো? পায়ে হাত দিও না। সায়ান তরুর পায়ে আস্তে আস্তে চাপতে লাগলো। সায়ানের আজও মনে পড়ে, তরুর তখন 7 বছর বয়স। রাত হলেই ওর খুব পায়ে ব্যথা করত। ডাক্তার বলেছিল ক্যালসিয়ামের অভাবে এমন হচ্ছে। তরু প্রায় রাতে সায়ানের কাছে ঘুমোতে যেত, কারণ মা সারা রাত পা চেপে না দিলেও সায়ান সারা রাত পা টিপে দিত। দুর্বোকা, তোর হাত পা সবকিছুই শরীরে এক একটা অঙ্গ। হাত ধরলে যদি অসুবিধা না হয়, তবে পা ধরলে কিচ্ছু হবে না। তুই বল, বাসর করবি আজকে? সায়ান ভাই। তরু সায়ানের মাথায় একটা চাটি দিয়ে বসলো। সায়ান ঠোঁট কামড়ে হাসলো একবার। শোনাবো, আই এম সরি, প্লিজ। এক হাতে পা টিপছে সায়ান, অন্য হাতে কান ধরে তরুর দিকে তাকিয়ে আছে। দৃশ্যটা দেখে তরুর বড় মায়া হলো।
নারীর মন যতটা কঠিন ততটাই নরম। ভেবে দেখবো। সায়ান যেন আরো পেয়ে বসলো তরুকে। এক লাফে তরুর পাশে বসলো সে। সত্যি তরু, শায়ান ভাই, যেদিন তুই শাড়ি হরণ করতে সক্ষম হব সেদিনের পর ভাই ডাকলে তোর খবর আছে। কি খবর? ভাই ডাকলে বাচ্চার মা বানিয়ে ফেলবে তোকে। তরু সায়ানের চুলগুলো খামছে দিয়ে বিছানা থেকে নেমে গেল। গুটি গুটি পায়ে আইসক্রিমের বক্সটার দিকে গেল। সায়ানও তরুর সাথে সাথে টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। আইসক্রিমের বক্সটা খুলতে সাহায্য করলো। চকলেট ফ্লেভারের আইসক্রিম তরুর ভীষণ পছন্দের। সায়ান সেটা এনেছে। তরু আইসক্রিম খাচ্ছে। হঠাৎ সায়ান বলল, জানিস তরু, আমার সাথে মির্জা ফখরুলের একটা মিল আছে। ভ্রুকুচকে ফেলল তরু। সে মনে প্রাণে বিএনপি করে, সায়ান আবার নিরপেক্ষ লোক। কি? ফখরুল সাহেব যেমন মন প্রাণ দিয়ে নির্বাচন চান, আমি আমার বউকে মন প্রাণ দিয়ে চাই। কিন্তু ফখরুলও নির্বাচন পাচ্ছে না, আমি আমার বউটাকে পাচ্ছি না। তরু ভাবাচাকা খেয়ে সায়ানের দিকে তাকিয়ে রইল কেবল। তার প্রিয় দলের লোককে নিয়ে এভাবে মজা। অনেক হয়েছে, এবার নিজের ঘরে যাও, কাল অনেক কাজ আছে। সায়ান মাথা চুলকাতে চুলকাতে বলল, কোনোভাবে কি 5 আগস্ট না মানে আজকে বাসরটা করা যায় না? আমি একটু স্বাধীনতা উপভোগ করতাম আর কি। তরু সায়ানের কাঁধে কয়েকটা ঘুষি মেরে বলল, যাবা তুমি? যাচ্ছি তরু, তুই থাক তোর আইসক্রিম আর বেলুন নিয়ে সুখে। আগুন জ্বলুক গিয়ে আমার শায়ানের বুকে। তরু ঠোঁট টিপে হাসছে, তবে সায়ানকে বুঝতে দেয়নি। সায়ান হাপিত্তেশ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। ইফতেখার ভিলার উঠোনে শুরু হয়েছে বিয়ের হুলস্থুল। গেট থেকে শুরু করে ছাদ, এমনকি পুকুরঘাট পর্যন্ত আলোকসজ্জায় ভরে উঠেছে বাড়ি। লাইটম্যান থেকে শুরু করে ক্যাটারার, ফুলওয়ালা, সাউন্ডম্যান সবাই ব্যস্ত। এই বিশাল আয়োজনের পুরো দায়িত্ব যার কাঁধে সে বসে নেই। সায়ান ইফতেখার। পাঞ্জাবির উপর ওয়েস্ট কোট, হাতে মোবাইল আর চোখে মুখে একটা অদ্ভুত তৃপ্তি। বোনের বিয়ে বলে কথা। ছোটবেলার সেই কাঁধে চড়ানো বোন আজ বরের হাত ধরে শ্বশুর বাড়ি চলে যাবে। ভাবতে কেমন শূন্য শূন্য লাগছে সায়ানের। তরু বারান্দায় দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছে। এত কাজের মাঝে সায়ানের রুচিশীল পরিকল্পনা দেখে মুগ্ধ সে, অথচ মুখে কিছু বলছে না। এত কিছুর মধ্যেও একটু পরপরই সায়ান নানা অজুহাতে তরুর আশেপাশে ঘোরাঘুরি করছে। তুই এখনো রেডি হসনি? তোর জন্যই ফ্যামিলির সম্মান যাবে রে। সায়ান বলল, মুখে চাপা হাসি। তরু কপালে ভাঁজ ফেলে বলল, আমার কারণে কারো সম্মান যাবে না শায়ান ভাই, আপনি বরং কেটারিং চেক করে যান। সায়ান মজা করে বলল, তুই চাইলে তোকে চেক করতে পারি। তরু দাঁতে দাঁত চেপে বলল, শয়তান লোক একটা। এই বলে ঘাড় ঘুরিয়ে চলে গেল তরু। কিন্তু যাওয়ার আগে গালে লালচে রং ঠিকই ফুটে উঠেছে, যেটা সায়ানের চোখ এড়ায়নি। বিকেল 5টা, চারিদিকে বিয়ে বাড়ির ব্যস্ততা। কেউ ব্যস্ত কাজকর্মে, তো কেউ ছবি তোলা ও গান বাজনাতে, আবার কেউ কেউ আড্ডা ধুমে। আনহা কোণে সাজে বসে আছে। সন্ধে নামবার পরপরই বরপক্ষ চলে আসবে। সায়ান আবার তরুর দিকে তাকিয়ে মুচকি হাসল। তোকে সুন্দর লাগছে তরু, একদম সাদামাটা প্যাথের লোকে। তরু চোখ কুচকে বলে, এটা কি প্রশংসা নাকি অপমান? তুই যেটা বলছিলি সেটাই। আবিদ পাশে থেকে হেসে উঠে বলল, তোরা ঝগড়া করতে করতে বুড়ো হয়ে যাবি। তরু এবার রেগে গিয়ে বলল, আবিদ ভাই, আপনি এই লোকটাকে নিয়ে কিছু বলবেন না প্লিজ। সায়ান তরুর কানে কানে বলল, এই লোকটা না স্বামী, ভুলে গেছিস? তরু হতভম্ব হয়ে চারপাশে তাকায়, কেউ শুনল কিনা। তারপর নিচে গলায় ফিসফিস করে বলল, সব সময় এরকম করো কেন? সবাই তো জানে আমাদের বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু এখনো এমন আশেপাশে ঘুরঘুর করলে কি ভাববে সবাই? সায়ান চোখ মেলে তাকায়, ধীরে বলল, যা খুশি ভাবুক সবাই, শানির থেকে বউ পাগল, এটাই না হয় বলবে, তাতে কি আসে যায় আমার? তরু এবার কিছু না বলে শুধু মুচকি হাসল, তবে ঠোঁটের কোনায় রাগ আর প্রশ্রয়ের মাঝামাঝি একটা প্রকাশ। রাত। আনহার বিয়ের মূল পর্ব শুরু হয়েছে। বরের গাড়ি এসেছে, সবাই উৎসাহে ভরপুর। বোনের বিদায়ের কথা ভেবে আগে থেকে সায়ানের চোখে একটু পানি টলে ওঠে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। তরু দূর থেকে দেখে এই মানুষটার এত রকম রং। একদিকে দুষ্টু, একদিকে দায়িত্বশীল, আরেকদিকে আবার কেমন আবেগী। তরু মনে মনে ভাবে, এমন একজন মানুষকে কি আমি আসলেই দূরে সরিয়ে রাখতে পারবো? ভাবনায় ছেদ ঘটে ভাই বোনেদের উল্লাসে। আপু,
আপু, আনা আপুর বর এসেছে। তরু হাসলো ওদের কথায়, আগ্রহ নিয়ে বর দেখতে এগোলো। সায়ন এক কোণায় দাঁড়িয়ে আছে চুপচাপ। রাত 10টা, বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। বাড়ির উঠোনে তখন নিস্তব্ধতা। শুরুর সেই হইচই নেই, সবাই যেন চুপচাপ হয়ে গেছে। শাড়ি পাঞ্জাবি পরে অলংকারের ভারে নুয়ে পড়া মুখগুলো এখন ক্লান্ত, আর চোখে মুখে কেমন যেন এক অজানা শূন্যতা। আনহার বিদায়ের সময়। আনহার মুখে হাসি, কিন্তু চোখ দুটো কাঁপছে। কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা যে মেয়েরা করে, সেই চেষ্টায় তার ঠোঁট কেঁপে কেঁপে ওঠে। দু হাতে মা আসমার হাত ধরে আছে, যেন শেষবারের মতো ছুঁয়ে নিচ্ছে মায়ের আদর। সায়ান দাঁড়িয়ে আছে ঠিক সামনে। তাকে দেখে অনেক সময় আনহা নিজের চোখের জল ফেলেনি, কিন্তু আজ সে সায়ানের বুকে মাথা রেখে উহু হু করে কেঁদে ফেলল। ভাইয়া। শুধু এই একটা শব্দ, তারপর আর কোনো ভাষা নেই। কান্নার ঢেউ বুক জুড়ে বাজছে। সায়ান কিছু বলল না, শুধু মাথায় হাত রাখলো, কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুই শান্তিতে থাকিস, সুখে থাকিস। আসলে এটা এক ভাইয়ের প্রার্থনা, বোনের জন্য তার হৃদয়ের গোপনতম চাওয়া। আবেগে সবাই তখন চোখ মুছে। আসমা, হারুন, আনহার খালা, ফুপি, কাজিনেরা, বান্ধবীরা সবাই যেন থমকে গেছে। তরু পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছে, চোখে জল ছলছল করছে তারও। তবুও সায়ানকে দেখছে তরু। আজকের রাতটার পরে তার চোখে সায়ান আরো একবার নতুন করে ধরা দিল। এই মানুষটা শুধু তার স্বামী নয়, একজন ভাই, একজন সন্তান, একজন মানুষ, সবটাই অবিশ্বাস্যভাবে দায়িত্ববান। তরুর বুকের ভেতরটা হঠাৎ কেমন নরম হয়ে এলো। সব অভিমান, রাগ কি তবে আস্তে আস্তে গলে যাচ্ছে? কিন্তু যে মানুষটা সবার প্রতি এতটা দায়িত্বশীল, সে কেন তরুর বেলায় ওরকম উদাসীন হয়েছিল? একটা দুটো বছর নয়, পুরো 9 বছর সায়নের খোঁজ ছিল না। দীর্ঘশ্বাস ছাড়ল তরু, সামনে মনোযোগ দিল। আনহার গাড়ি ছাড়ল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদায় জানালো। সায়ন চুপচাপ দাঁড়িয়ে আছে। আনহার বিদায়ের সাথে সাথে ইফতেখার বাড়ির পরিবেশটা আজ কেমন বদলে গেল। নিউ ইয়র্কের আকাশ এখন কালো মখমলের মতো। শহরের বিশাল স্কাইক্র্যাপারগুলো এক একটা তারা ভরা কাচের বক্সের মতো জ্বলে উঠেছে। রাস্তার ধারে ট্যাক্সির হলুদ আলো, ফুটপাতের ভেজা পাথরের রিফ্লেকশন, আর দূর থেকে ভেসে আসা স্যাক্সোফোনের সুর। সব মিলিয়ে শহরের এই রাত্রি যেন এক মাদতা। মিস্টার ড্যানিয়েল হারগ্রোভ ডিনার শেষে নিজের পেন্ট হাউসের ড্রয়িং রুমে এসে বসেছেন। ঘরটা আধো অন্ধকার, কেবল ফায়ারপ্লেসের মৃদু আলো আর পাশের মিনিমাল ল্যাম্পটাই পড়ছে তার মুখের ছায়া। তিনি হাতে এক গ্লাস স্কচ নিয়ে চুপ করে বসে আছেন, চোখে চিন্তা, মুখে বিশ্রাম। তার সামনেই কাচের জানালার ওপাশে দেখা যাচ্ছে হাডসন নদীর ধারে আলো ঝলমলে শহর। ড্যানিয়েল! আচমকা আন্টির আগমনে হকচকিয়ে গেলেন তিনি। নড়ে বসলেন ড্যানিয়েল। ইয়েস, কিছু বলবে? ড্যানিয়েলের আন্টি লারা ড্যানিয়েলের পাশে বসলেন। বলবো, তরুণীমা সায়ান ইফতেখারের কাজিন। শুধু কাজ নেই? কলে তো সেটাই শুনলাম। মিসেস লারা মুচকি হাসলেন। বেশ, তরুণী না নিউ ইয়র্কে ফিরুক, তারপর সোজা সাপটা কথা বলবো। ড্যানিয়েল কিছু না বলে মুচকি হাসলো কেবল। ইফতেখার বাড়ি যেন হঠাৎ করেই নীরব হয়ে গেছে। গতকাল আনহার শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে রান্নাঘর, লিভিং রুম, এমনকি পুরনো কাঠের সিঁড়িগুলো নিচ থেকেও আর হাসির শব্দ আসছে না। সায়ান দিনের বেশিরভাগ সময় নিজের রুমেই কাটাচ্ছে। কেউ কিছু জিজ্ঞেস করলে চোখ তুলে তাকায়, কিন্তু মুখ খুলে না, কথা কম বলে। এর মধ্যে তরুর নিউ ইয়র্কে ফেরার কথা চলছে। সায়ান এখনো কাউকে কিছু বলেনি, তবে পরিবারের সবাইকে এবার তরু আর তার নিউ ইয়র্কে থাকার কথা বলবে। পরন্ত বিকেল। তরু নিচতলার পুরনো বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে এক কাপ গরম কফি, চোখের সামনে লতাগুল্ম ঢাকা বাগান। তার পাশে এসে দাঁড়ালো সায়ানের মা আসমা ইফতেখার। তোর টিকিট কবে নাগাদ? তার গলা নরম, কিন্তু অদ্ভুত রকম কাঁপা। তরু মুখ তুলে না। আগামী শুক্রবার। সোমবার থেকে নিউ ইয়র্কে আবারও অফিস শুরু হবে। আসমা তরুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আস্তে করে মাথা নাড়ে। তুই না থাকলে এই বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। তরু কেবল মুচকি হাসলো। সে জানে কেউ মুখে না বললেও তার থাকা আর না থাকার মধ্যকার ফারাক ইফতেখার পরিবার হাড়ে হাড়ে টের পায়। কাজের সূত্রে তো নিউ ইয়র্ক ফিরতেই হবে। আমিও আপনাদের খুব মিস করব।
পুত্রবধূর কথায় দীর্ঘশ্বাস ফেলেন আসমা ইফতেখার। তরুর কাছে যে সায়নের বিষয়ে কিছু বলবেন সেই সাহসটা নেই ওনার। বলবেন কোন মুখে? সায়ন যা করেছে তাতে তরুকে সবকিছু নতুন করে শুরু করতে বলার মুখ নেই আসমার। হ্যাঁ জানি। আচ্ছা কফি খা, আমি এলাম। ঠিক আছে চাচি। আসমা যেভাবে এসেছিল সেভাবেই চলে গেলেন। তরু আকাশ দেখতে ব্যস্ত হয়ে উঠল। দেশের আকাশটাও যেন অন্যরকম সুন্দর লাগে। নিউ ইয়র্কের আকাশেও যেন স্মৃতিমতা। সন্ধে পেরিয়ে রাত নেমেছে। বর্ষার ঘরে হঠাৎ সায়ন সবাইকে ডেকে পাঠিয়েছে কেন, সেই নিয়ে সবার মনে নানান কৌতূহল কাজ করছে। তবে সবাই থাকলেও তরু নেই সেখানে। মহারানী নিজের ঘরে বই পড়তে ব্যস্ত। সায়ান কি বিষয়ে কথা বলবে তুমি কিছু জানো আসমা? স্বামীর কথায় না বোধক মাথা নাড়লেন আসমা। বললেন, আমি তো কিছু জানি না। মুয়াজ এক কোনায় দাঁড়িয়ে ফোন টিপছে। রাহিলা মাঝে মধ্যে ছেলেকে চোখের ইশারায় ফোন কম কম টেপার জন্য বলছেন। সবার ভাবনায় ছেদ ঘটিয়ে সায়ন ইফতেখার এসে ঢুকলো বসার ঘরে। সকলের মনোযোগ দৃষ্টি এখন সায়নের দিকে। ভাইয়া তুমি কি বলবে বলো তো? সেই কখন থেকে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে। মুয়াজের কথায় মুচকি হাসলো সায়ন। সোফায় বসলো। হারুন ইফতেখার ছেলের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিছু হয়েছে সায়ান? কোনো সমস্যা? না বাবা, সবকিছু ঠিক আছে। তাহলে জিজ্ঞেস করলেন আসমা। রাহিলা বললেন, শায়ানকে বলতে দিন ভাইজান, বলার জন্যই তো আমাদের একত্র বসতে বলেছিল। হারুন মাথা নেড়ে সম্মতি জানালেন রাহিলার কথায়। সায়ন বলল, আমি আগামীকাল সকালে চলে যাচ্ছি। বিকেলে ফ্লাইট। বিকেলে বেরিয়ে কিছু কাজ ছেড়ে ফ্লাইট ধরবো। তরুও যাচ্ছে সাথে। তরুও যাবে তোর সাথে? উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন আসমা। হ্যাঁ, তবে আমার সাথে সংসার করতে না। তোমাদের বলা হয়নি, তরু আমার অফিসে জব করে এখন। কিছুদিন হলেও আমার কোম্পানিতে জয়েন করেছে। কথাটা জয়েন করতে বাধ্য হয়েছে বললে ভালো হয়, কারণ আমি তরুর আগের বসকে চালাকি করে বাধ্য করেছিলাম যাতে তরুকে 1 বছরের জন্য আমার কোম্পানিতে কাজ করান। সায়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সায়ন আবারও বলতে লাগলো, তরুর সাথে আমি যা করেছি সেটা অন্যায়। আমি চেষ্টা করবো আমাদের সম্পর্কটা নতুন করে শুরু করার, তবে কোনো জোর করে নয়। তরুকে আস্তে আস্তে জয় করতে চাই আমি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এতটুকুই বলার ছিল। রাহিলা ইফতেখারের চোখে জল টলমল করছে। এতগুলো বছরে অন্তত কিছু ভালো হতে চলেছে। আলহামদুলিল্লাহ, তোরা সুখে থাকবি, এটা তো আমাদের চাওয়া পাওয়া বাবা। দেখিস তরু ঠিক মেনে নিবে সব, তবে সময় লাগবে। মায়ের কথায় মুচকি হাসলো সায়ন। হারুন ইফতেখার বললেন, হ্যাঁ সায়ান, সময় সবকিছু ঠিক করে দেবে। রাহিলা অতিরিক্ত খুশিতে বললেন, তোদের মান অভিমান মিটিয়ে জলদি নাতি নাতকুর আনার ব্যবস্থা কর সায়ান, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। মুয়াজ মুচকি হাসলো, সাথে বাকিরাও। সায়ন হেসে বলল, কথাটা আপনার মেয়েকে বলবেন, বেশি কাছে দেবে। সবাই শব্দ করে হেসে উঠল। ওদিকে ঘরে বসে সকলের হাসির শব্দে চমকালো তরু। কি এমন হলো যাতে এত আনন্দ? হাতের বইটা বিছানায় রেখে বসা থেকে উঠে দাঁড়ালো তরু। পরনে তার বেবি পিঙ্ক কালারের টু পিস, চুলগুলো খোপা করা। দরজা দিকে এগোতেই যাবে এমন সময় সেখানে এসে হাজির হলো সায়ন। কই যাও বধূ? বসার ঘরে কি চলছিল? সায়ন গুনগুন করতে করতে ঘরে ঢুকলো। সোজা বিছানায় শুয়ে পড়ে। বলল, আমাদের কবে বাচ্চা কাচ্চা হবে সে নিয়ে আলোচনা হচ্ছিল। তরু আশেপাশে তাকিয়ে একটা খাতা ছুঁড়ে মারলো সায়নের গায়ে। সরো, ঘুমাবো। আমি কি রুমে আসতে দেখলে তোর ঘুম আসে? তুমি আসোই তো ঘুমানোর টাইমে। ওমা, বড় হই তোর। ঘুমানোর সময় অর্থাৎ গভীর রাতে তো আসবো আমি, এটাই তো স্বাভাবিক, তাই না? তরু। শান ভাই, তুমি মাত্র গরু বলতে চেয়েছিলে। তবা তবা তরু, তোকে কি আমি গরু বলতে পারি? তুই আমার একমাত্র চাচাতো বোন, একমাত্র বউ। মিলেমিশে তুই আমার চাচাতো বোন থেকে বউ, মানে চাচাতো বউ। চোখ মুখ কুচকে ফেললো তরু। দেশে ফেরা থেকে সায়ন যেন লাগাম ছাড়া হয়ে গেছে। কিসব উদ্ভট কথা! বাল তো বউ হই তোমার, বুঝেছো? সায়ন শোয়া থেকে উঠে দাঁড়ালো। তরুর পেছনে গিয়ে হুট করে ঘটালো এক কাণ্ড। তরুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে সে। ঘটনার আকস্মিকতায় তরু যেন কিছু বলতেও ভুলে গেছে। সবসময় বালবাল করিস কেন? আজ তোর মাথায় সব চুল উকড়ে দেব। সায়ন এক হাতে তরুর কোমর আঁকড়ে ধরে অন্য হাতে খোপা খুলে ফেললো। সহসায় তরুর রেশমি চুলগুলো ফ্যানের বাতাসে উঠতে শুরু করলো। সুগন্ধে সায়নের হৃদয় কেমন আনচান করে উঠল। না চাইতেও চলে নাক ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিতে লাগলো।
তরু হুট করে কি যেন হয়েছে। সায়নের প্রথম স্পর্শে কেমন ঝিমিয়ে যাচ্ছে সে। কোমরে সায়নের শক্ত হাতের স্পর্শ আর ঘাড়ের ওপর উষ্ণ নিঃশ্বাস সবকিছুই তরুকে চুপ করিয়ে দিয়েছে। সায়নও আচমকায় সবকিছু ভুলতে বসেছে যেন। তরুর চুলগুলো খুব যত্নে আলতোভাবে ঘাড়ের একপাশে সরিয়ে ফেলল সে। সায়নের ঠোঁট তরুর ঘাড় ছুঁতে যেন শরীর শিউরে উঠল। একবার চোখ বন্ধ করে ফেলল তরু। নিঃশ্বাসটা যেন কেমন ভারী হয়ে এলো তার। ঠিক তখনই হঠাৎই ঘর অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে গেছে। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। বাতাসও যেন নিঃশব্দ হয়ে দাঁড়ালো ফ্যানের থেমে যাওয়ায়। চারপাশটা নিস্তব্ধ, কেবল হৃদয়ের দুরু দুরু শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। তরু আঁতকে উঠল। শরীরের লোম দাঁড়িয়ে গেল হঠাৎ ছায়াময় অন্ধকারে। সায়নের বুকের মধ্যে নিজের নিঃশ্বাস গুনতে পারছে সে। ঘাড়ে তার নিঃশ্বাস আরো গাঢ় হয়ে উঠছে, উষ্ণ আকুল অচেনা এক মোহে ভরা। তরু বুঝতে পারছে কিছু একটা ঘটছে, কিন্তু ঠোঁট কাঁপলেও কোনো শব্দ বেরোচ্ছে না। তারপর ধীরে ধীরে কণ্ঠে একটু জোর এনে বলল সে, শান ভাই প্লিজ তুমি যাও এখান থেকে। সায়ান তরুর ঘাট থেকে গলা অবধি চলে এসছে। আশেপাশে কি হচ্ছে সবকিছুই যেন ধোঁয়াশা সায়নের কাছে। আপাতত তরু তার কাছে গুরুত্বপূর্ণ। শান ভাই। তরু কিছুটা নিজেকে ধাতস্থ করে বলল এবার। সায়নের কি হয়েছে কে জানে, সে কিছুই শুনছে না। তরু এবার তেতে উঠে বলল, এই বলো সরো, একা ঘরে এসে লুচামো করছো, সরো বলছি। আচমকা তরুর এমন কথায় হুঁশ ফিরল সায়নের। নিজের আচরণের জন্য নিজেই অনুতপ্ত সে। তবে বিষয়টা তরুকে বুঝতে দেওয়া যাবে না। সায়ন পকেট থেকে ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জেলে বলল, সর গরু, আমি তো তোর ঘাড় চেক করছিলাম। তোর তো ঘাড় খাটো, তুইও খাটো। কি বলে তুমি? আমার ঘাড় খাটো? হ্যাঁ, বের হও তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। শয়তান লোক একটা, একদম আমার আশেপাশে আসবে না বললাম। সায়ন শব্দ করে হাসতে হাসতে ঘর থেকে বেরোনোর আগে বলল, ঘরে ঢুকতে ঢুকতে চুমু দেওয়ার সুযোগ পেয়েছি রে তরু। এভাবে কন্টিনিউ করলে হয়তো বাকিটাও করার সুযোগ পাবো। তরু কিছু বলার আগে সায়ন রুম থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে গেল। ফলশ্রুতিতে তরুর গালাগালিও তার শোনা হলো না। তবে একটু আগের ঘটনা নিয়ে তরুর রাগ হচ্ছে। সায়ন না হয় পুরুষ মানুষ, কিন্তু সে তো সায়নকে দূরে সরিয়ে দিতে পারল না। কেন সায়নকে ছুঁতে দিল তাকে? দীর্ঘশ্বাস ছাড়ল তরু। সে যতই সায়নকে দূরে সরিয়ে রাখুক, মন ও শরীর দুই জানে এই পুরুষটা তার স্বামী, তার জন্য হালাল। ভোরবেলায় আলো ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে শহরটাকে। পাখিরা ডেকে উঠেছে। চারদিকে এক ধরনের নিস্তব্ধ উত্তেজনা। আজ যেন এই বাড়ির প্রতিটি দেওয়াল জানে বিদায়ের দিন আজ। রান্নাঘরে কড়াইয়ে চায়ের ধোয়া উঠছে। রাহেলা নিজের হাতে সবার জন্য হালকা নাস্তা বানাচ্ছেন। আসমা বারবার মোড়ানো জিনিসপত্র গুছিয়ে দেখছেন কিছু বাদ পড়ল কিনা। হারুন ইফতেখার চুপচাপ বসে আছেন বারান্দায়। তরু তার ঘরে শেষবারের মতো আলমারিতে চোখ বুলিয়ে নিল। দেশের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস যেন হৃদয়ের পাতায় গেঁথে রেখেছে সে। সায়ন দরজায় বসার ঘরে দাঁড়িয়ে হাত ঘড়িতে সময় দেখছে বারবার। তরু ব্রেরে? হ্যাঁ। তরু শুধু ছোট্ট করে বলল, যাওয়ার সময় হয়ে গেছে। তরু আর সায়নের খাবার সাথে দিয়ে দিয়েছেন আসমা। পথে খাবে তরু, সায়ন পথে খাবে কিনা সে বিষয় সন্দিহান। ইফতেখার বাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় 4-5 ঘন্টার পথ, তাই এই পথে খাবারটুকু খেয়ে নিবে তরু। তরু নিচে নামতেই সবাই দাঁড়িয়ে গেল, যেন এক যুদ্ধ যাত্রার প্রস্থান পর্ব। সায়ন তরুর দিকে তাকিয়ে মুচকি হাসল। আসমা এগিয়ে এসে তরুকে বুকে জড়িয়ে ধরলেন, কাঁধে হাত রাখলেন সায়নেরও। ভালো থাকিস তোরা, খেয়াল রাখিস একে অপরের। কণ্ঠটা ধরে আসছে তার। রাহিলা সায়নকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, এবার অন্তত আগলে রাখিস তরুকে, মেয়েটা খুব সংবেদনশীল। মুয়াজ এগিয়ে এসে বলল, ভাইয়া আপু নিউ ইয়র্ক গেলে আমায় মিস করবা তো? তরু এক চিলতে হাসল। তোকে ভুলে থাকা যায় মুয়াজ? মন দিয়ে পড়াশোনা করিস। মাথা নাড়ালো মুয়াজ। বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল সায়ান আর তরু। গাড়ির জানালা দিয়ে হাত নাড়ল তরু। চোখে জল এসে গেছে সবার। তরুরও খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করার। রাস্তার মোড়ে এসে গাড়িটা ঘুরে গেল। পেছনে রয়ে গেল ইফতেখার ভিলা, তার 4 দেওয়ালের অভিমান, ভালোবাসা, স্মৃতি। সামনে কেবল নিউ ইয়র্কের আকাশ, যেখানে সায়ান আর তরু দুজনেই হয়তো আবার ভালোবাসতে শিখবে নতুন করে, ধীরে ধীরে, সব অভিমানের ছায়া ভেদ করে।
8 দিন পর আজকে তরু নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে পা রেখেছে। সায়ান তরুকে অ্যাপার্টমেন্টে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিল। ভাগ্যক্রমে আজকে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। আগামীকাল থেকে অফিসে জয়েন করবে সে, তাই আজকের দিনটা বেশ নিশ্চিন্তে কাটবে ভেবে ভালো লাগছে তরুর। এখন বিকেলবেলা তরু বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিল। মাত্র ঘুম ভাঙল তার। এর মধ্যেই এলিসার কল এলো। তরু হাসি মুখে কল রিসিভ করলো। হ্যালো তরু, কেমন আছো তুমি? আমি ভালো আছি এলিজা, তোমার কথা বলো, কি করছো আজকাল? তোমার জন্য অপেক্ষা করছিলাম তরু। ফাইনালি আই এম গেটিং ম্যারিড। তরু খুশি হয়ে গেল। রিয়েলি? ইয়েস তরু, আই এম সো এক্সাইটেড। দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস এলিজা। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। আমি রাতে তোমার অ্যাপার্টমেন্টে যাব ভাবছি, তোমার কোনো সমস্যা আছে? আরে না, সমস্যা নেই, তুমি এসো। ওকে তরু, বাই, রাতে দেখা হচ্ছে। ওকে এলিজা, বাই। হাসি মুখে কল কেটে লম্বা নিঃশ্বাস ছাড়ল তরু। এলিজা আসবে, রাতে রান্না করতে হবে, অথচ বাসায় কিছু নেই তেমন। অনেক দিন তো এখানে ছিল না, তাই বাজারঘাট না থাকায় স্বাভাবিক। তবে তরুর এখন মার্কেটে যেতেও ইচ্ছে করছে না। সন্ধে নামুক, তারপর না হয় মার্কেটে চলে যাবে, কিংবা এলিজা এলে ওকে সঙ্গে নিয়ে যাবে ভেবে আবারও বিছানায় শুয়ে পড়ল তরু। ক্লান্তি যেন ফুরোতে চাচ্ছে না আজ। বিকেলের নরম আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। জানালার ওপাশে নিউ ইয়র্কের আকাশে গাঢ় কমলা আর বেগুনি রং মিশে গেছে। দূরের বিল্ডিংগুলো একে একে জ্বালিয়ে দিচ্ছে জানালার বাতি। রাস্তায় গাড়ির হেডলাইট যেন ছোট ছোট জোনাকি হয়ে ছুটে যাচ্ছে। তরু বিছানা থেকে উঠে বসলো। ঘরের ভেতর নিস্তব্ধতা। মনে পড়লো এলিজা আসছে, রান্না না হোক, অন্তত কিছু স্ন্যাক্স বা কফি যেন থাকে। কিন্তু এখনো মার্কেটে যেতে মন চাইছে না। চুলগুলো আলগা খোপা করে হালকা শাল গায়ে জড়িয়ে বারান্দায় দাঁড়ালো সে। ঠান্ডা হাওয়ার সাথে এক ধরনের একাকিত্ব এসে বসলো কাঁধে। এতদিন পর এই শহরে ফিরে আসা, তাও একা, মনটা যেন অদ্ভুতভাবে শূন্য লাগছে। ঘড়ির কাঁটা যখন সন্ধ্যে 7 ছিল, তরু অবশেষে শপিং ব্যাগ হাতে বেরিয়ে পড়ল কাছের মার্কেটের দিকে। রাস্তায় হাঁটার সময় চারপাশে আলো, মানুষের ব্যস্ততা, রাস্তার পাশে বাজতে থাকা হালকা জ্যাজ মিউজিক, সব মিলিয়ে মনে হলো শহরটা যেন তাকে ধীরে ধীরে আপন করে নিচ্ছে। কেনাকাটা সেরে ফিরে এসে রান্নাঘরে ঢুকলো। ফ্রাই প্যানে অলিভ অয়েল গরম হতে থাকলো, সেই সাথে ঘরে ভরে গেল রসুনের গন্ধ। বাইরে থেকে দূরের সাইরেনের শব্দ, জানালায় লেগে থাকা ঠান্ডা কুয়াশা। ঠিক তখনই ডোরবেলের শব্দ ভেসে এলো। তরু গ্যাসের চুলা অফ করে দরজার দিকে এগুলো। দরজা খুলতে এলিজা, হাতে বড় একটা গিফট ব্যাগ, মুখে প্রশস্ত হাসি। হেই ডার্লিং। তরু হাসলো। ওয়েলকাম এলিজা। এলিজা অ্যাপার্টমেন্টে প্রবেশ করলো। তরু দরজা আটকে দিয়ে এলিজার পিছু পিছু সোফায় বসলো। এলিজা একটা ছোট ব্যাগ তরুর হাতে দিয়ে বলল, আজকে একটু ড্রিঙ্ক করলে কেমন হয়? তরু ব্যাগের ভেতর থেকে একটা হুইস্কির বোতল বের করলো। আমার মোটেও ইচ্ছে করছে না এলিজা। এলিজা হাসলো। একটু, বেশি না, আমার বিয়ের নিউজ উপলক্ষে। তরু বাধ্য হয়ে হ্যাঁ বলল। কিছুক্ষণ কথাবার্তা চলতে থাকলো ওদের মধ্যে। এলিজা নিজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে বলতে থাকলো। তরু সবকিছু মনোযোগ দিয়ে শুনলো। তারপর রাত একটু গভীর হলে ডিনার সেরে নিল দুজন। এলিজা অল্প খাবার খেয়েছে, তার মন পড়ে আছে হুইস্কির বোতলে। মুখোমুখি বসে আছে এলিজা ও তরু। টেবিলের উপর হুইস্কির বোতল, সাথে 2টো গ্লাস। এলিজা গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বলল, তরু, আমি যে কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। তরু মুচকি হাসলো। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ কতটা, সেটা তরু না জানলেও অনুভব করতে পারে। তার জীবনে এখনো ভালোবাসা আসেনি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আমি বুঝতে পারছি। কথায় কথায় তরু 2 গ্লাস হুইস্কি শেষ করে ফেলেছে। এলিজাও আজ যেন তরুকে নেশা না করিয়ে ছাড়বে না। এলিজা নিয়মিত ড্রিঙ্ক করে, তবে তরুর ক্ষেত্রে আলাদা। সে মাঝে মধ্যে অফিসের পার্টিতে খেলেও পরিমাণ থাকে অল্প, তবে আজ তার পরিমাণ ছাড়িয়ে গেছে তরু। এলিজা নিজের মতো কথা বলতে থাকে। তরু নেশা নেশা চোখে তাকিয়ে সেসব শুনতে ব্যস্ত। পরপর 3টে গাড়ি এসে দাঁড়ালো তরুর অ্যাপার্টমেন্টের সামনে। প্রথম গাড়িতে ছিল সায়ান ইফতেখার, পেছনের গাড়িতে যথারীতি তার গার্ডরা।
সায়ান ধীর পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আশেপাশে নজর বোলাতে লাগলো। এদিকটাই তেমন কেউ আসে না, নিরিবিলিতে থাকতে পছন্দ করে তরু। সায়ান মুচকি হেসে গার্ডদের ইশারা করে চলে যেতে বলে। তারা চলে যায়। সায়ান হাতের দিকে তাকিয়ে সময় দেখে নেয়। রাত 11:30 বাজে। সায়ানের হাতে অনেক উপহারের ব্যাগপত্র, ঘড়ির কাঁটা, আর 1 ঘন্টা পেরুলেই তরুর জন্মদিন। সায়ানের ঠোঁটের কোণের হাসির রেখা আরেকটু প্রশস্ত হয়। সে দ্রুত পায়ে সামনের দিকে এগুলো। তরু, এখন আমাকে ফিরতে হবে ডিয়ার। এরিক আমার জন্য অপেক্ষা করছে, মাত্র টেক্সট করেছিল। এরিক এলিজার বয়ফ্রেন্ড। সামনে তাদের বিয়ে। তরু মুচকি হাসলো। নেশা চড়ে গেছে তার, তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়নি। ঠিক আছে এলিজা, আবার এসো, দেখা হবে। এলিজা বসা থেকে উঠে দাঁড়ালো, সাথে তরুও দাঁড়িয়েছে। দুজনে কোলাকুলি করে নিল একবার। এলিজা দরজার দিকে এগোলো, তরুও গেল পেছন পেছন। এলিজা বেরিয়ে যাওয়ার পর দরজা আটকে দিয়ে আবারও সোফায় গিয়ে বসলো সে। এর মধ্যে কলিং বেলের শব্দ ভেসে এলো। কিছুটা ভাবুক হয়ে উঠল তরু। মাত্র তো এলিজা গেল, তাহলে? তরু টলতে টলতে দরজার দিকে এগোলো। দরজা খুলে দেখলো সায়ান এসছে। মুচকি হাসলো তরু। শোন, আজকে রাগারাগি করবি না, আমি একটা দরকারে এসছি। 12:30টার দিকে চলে যাব। সায়ান কথাগুলো বলতে বলতে তরুকে পাশ কাটিয়ে ফ্ল্যাটে প্রবেশ করলো। তরু দরজা আটকে দিয়ে সায়ানের দিকে তাকালো। সায়ান হাতের ব্যাগপত্র সোফাতে রেখে বসেছে কেবল। কি রে, কোনো কথা নেই যা? মারবি নাকি? সায়ান হাসলো। তরুও হেসে উঠল সাথে। চমকালো সায়ান। তরু সায়ানের সাথে হাসছে, অসম্ভব বিষয়। বসা থেকে উঠে দাঁড়ালো সায়ান, এগিয়ে গেল তরুর দিকে। তরু, ঠিক আছিস? তরু হুট করে সায়ানের বুকে মাথা ঠেকালো। ঠিক নেই আমি সায়ান ভাই। কি হচ্ছে তোর? এমন করছিস কেন? জানো সায়ান ভাই, এলিজার বয়ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছে, একসাথে টাইম স্পেন্ড করবে। শুধু আমারই কোনো বয়ফ্রেন্ড নেই। চমকালো সায়ান। তরু এসব কি বলছে? তরু 2 কাঁধে হাত রেখে তাকে মুখোমুখি দাঁড় করালো সায়ান। ড্রিঙ্ক করেছিস? বিকেলের মধ্যে কি এমন হলো যাতে নেশা করেছিস? আমি কিছু করিনি, আমার বয়ফ্রেন্ড নেই সায়ান ভাই। সায়ান কি প্রতিক্রিয়া দেখাবে সেটাও ভুলে গেছে। কি চমৎকার ব্যাপার! বউ নেশার ঘরে তারই স্বামীর কাছে বলছে তার একটা বয়ফ্রেন্ড নেই। সায়ান ভাই, চল চল, লেবু শরবত করে দেব। খুব বাড়াবাড়ি করছিস তরু, যখন তখন ছাইপাস খাচ্ছিস। তরু সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে নাক দিয়ে মৃদু ঘষতে লাগলো। সায়ান একেবারে বরফের মতো জমে যাচ্ছে। তরু এভাবে কাছাকাছি আসলে নিজেকে সামলাতে বড্ড কষ্ট হবে তার। মা তো বলেছিল তুমি আমার স্বামী, তার মানে তুমি আমার হাবি। ও হাবি, ও মা। তরুর পাগলামি দেখে সায়ান ভরকে গেছে। হাই তরু, চুপ, বেডরুমে চল, আমি কিচেনে গিয়ে শরবত করে নিয়ে আসছি। তুমিও চলো বেডরুমে। সায়ান সরল মনে তরুকে ধরে ধরে বেডরুমে নিয়ে গেল, কিন্তু আচমকায় তরু ঘটালো আশ্চর্যজনক এক কাণ্ড। সেই রুমের দরজা আটকে দিয়ে সায়ানের দিকে অদ্ভুত ঘো লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তরু, কি হয়েছে শোনো? এভাবে তাকিয়ে আছিস কেন? হাবি হাবি, আমার তোমাকে চাই। এলিজা বলেছিল ওর বয়ফ্রেন্ড ওকে খুব ভালোবাসে, বুঝতে পারছো? আমাকেও ভালোবাসো তুমি, এসো। শুকনো ঢোক গেল সায়ান। সায়ান যে কি করবে বুঝতে পারছে না। মেয়েটা আজ কি শুরু করলো? এই তরু, আমি কিছু করলে, হুঁশ ফিরলে তুই আমাকে খুন করবে। আমি হুঁশে আছি হাবি। প্লিজ আমাকে বেসামাল করিস না বধুয়া, তোর কষ্ট হবে। তরু যেন সর্বনাশের খেলায় মেতেছে আজ। সায়ানকে গভীরভাবে জড়িয়ে ধরে অ্যাডামস অ্যাপেলে ঠোঁট ছুঁয়ে দিল সে। শিউরে উঠল সায়ানের কায়া। কতটা ধৈর্য ধারণ করে নিজেকে সামলাতে হচ্ছে সেটা কেবল সায়ান জানে। হাবি। তরু সায়ানের শার্টের গলা চেপে ধরে আচমকায় বিছানায় ধাক্কা দিয়ে ফেলল। সায়ান কিছু বলল না। তরু সায়ানের পেটের ওপর বসে মুচকি হাসল। সায়ানের শরীর ঘামাচ্ছে। তরু আস্তে আস্তে সায়ানের শার্টের বোতাম খুলে দিতে লাগলো। সায়ান তৃষ্ণার্থ পথিকের মতো তরুর দিকে তাকিয়ে আছে। সায়ানের শার্ট পাশে রাখলো তরু। বুকে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে পেটের আশেপাশে এসে থামলো তরু। সায়ান নিজের হাতে কামড় বসিয়ে নিজেকে কন্ট্রোল করতে চাচ্ছে। কামড়ের তীব্রতায় সায়ানের হাত থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু তরুর স্পর্শে আজকে সকল বাঁধ ভেঙে যাচ্ছে সায়ানের। তরু শোনো, আজকে তো রক্ষে নেই। তরু মুচকি হাসলো। আরো গভীরভাবে সায়ানকে ভালোবাসার উষ্ণ স্পর্শে সিক্ত করতে লাগলো। সায়ান ধৈর্য হারালো। শিকারী বাঘের মতো আক্রমণ করে বসলো তরুর ওপর। তরু টাল সামলাতে পারল না। ভালো লাগার রেশ শেষ হতেই অসহ্য যন্ত্রণা অনুভব
করতে লাগলো। তরু সায়নের থেকে দূরে সরতে চাইলো, তবে তরুকে সায়ন এক চুল ছাড় দিতে প্রস্তুত না। সে এক হাত দিয়ে তরুর মুখে হাত রেখে তরুর সমস্ত শব্দ বন্ধ করে দিল। অন্য হাত তরুর হাত দুটো মাথার উপরে শক্ত করে চেপে ধরে রাখলো। হাল ছেড়ে দিল তরু। সায়ন আপন কাজে মগ্ন, এখন কোনো হুঁশ নেই তার। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই টিং টিং শব্দ করে উঠল। সায়ন মাথা উঁচিয়ে তরুর দিকে তাকিয়ে দেখল ছলো ছলো নয়নেই তরু তার দিকে তাকিয়ে আছে। সায়ন তবুও তরুর হাত, মুখ এবং তরুকে মুক্ত করল না, কেবল মুচকি হাসল, বলল,